সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বিপণন পরিচিতির 4টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনলাইনে এই বিষয়ের প্রথম ক্লাস যেহেতু আমি সবার কাছে অনুরোধ করব বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনতে। যেহেতু আমি বোর্ড ব্যবহার করব না, বইটা সামনে রাখতে হবে। বুক রেফারেন্স হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র, খালিকুজ্জামানের বইটি। সবাই আশা করি সামনে রেখেছেন। আমরা প্রথমত যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে বিপণনের সম্যক ধারণা, বিপণন পরিচিতি। বিপণন পরিচিতি তে আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি বিপণনের সংজ্ঞা। আমরা বিপণনের সম্পর্কে ধারণা নিতে হলে আমাদের প্রথমে জানতে হয় উৎপাদন এবং ভোগ সম্পর্কিত ধারণা। উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি, আর ভোগ বলতে সাধারণভাবে উপযোগ নিঃশেষকরণ। এই উৎপাদন এবং ভোগের ধারণার সাথে সম্পর্কিত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পণ্য। উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ যে ভোগ করবে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় যে কার্যাবলী সম্পাদিত হয় তাকে এক কথায় বলা হয় বিপণন, যার ইংরেজি শব্দ হচ্ছে মার্কেটিং, এবং আরেকটি বাংলা শব্দ আছে যেটি কি এখন প্রচলন নেই, কম ব্যবহৃত হয়, সেটি হচ্ছে বাজারজাতকরণ। আমরা বিপণনের সংজ্ঞা বলতে প্রথমেই আমরা মার্কেটিংয়ের যে গুরু ফিলিপ কটলার তার একটি সংজ্ঞার দিকে আলোকপাত করব। আমরা বইতে গেলে প্রথমেই ইংরেজিতে সংজ্ঞাটি পাবো, ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রংয়ের প্রদত্ত যে সংজ্ঞা। এখানে বলা হচ্ছে, তিনি তার প্রিন্সিপাল অফ মার্কেটিং বইতে বলেছেন, মার্কেটিং ইজ এ প্রসেস which is to create value for customer and by making a strong profitable relationship with the customer and capture value from the customer in return। অর্থাৎ যেটা বলছে, মার্কেটিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া, বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে ক্রেতা এবং ভোক্তার মধ্যে, অর্থাৎ উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে একটি শক্ত মুনাফাযোগ্য সম্পর্ক, শব্দটাও খেয়াল করতে হবে, শক্ত মুনাফাযোগ্য সম্পর্ক গড়ে ওঠে এবং একদিক থেকে ক্রেতার কাছ থেকে ভ্যালু অর্থাৎ মূল্য পায় বিক্রেতা, আবার বিক্রেতার কাছ থেকে মূল্য পায় ক্রেতা। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, লাক্স যে সাবানটি আমরা ব্যবহার করি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কালুরঘাট শিল্প অঞ্চল চট্টগ্রামে, এই লাক্সটি তৈরি হয়ে গবেষণা করার মধ্য দিয়ে লাক্সের ডিজাইন তৈরি করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড অনেকগুলো শ্রমিককে কাজে লাগিয়ে এই লাক্সটি তৈরি করে। লাক্স সাবানটি তৈরি করার পরে সেটিকে মোড়কে আবদ্ধ করে নানান আকর্ষণীয় মোড়কের মধ্য দিয়ে সেটি বাজারে নিয়ে আসে। বাজারে নিয়ে আসার সময় তিনি এই কোম্পানিটি বিভিন্ন পরিবহন এর মধ্য দিয়ে বিভিন্ন এলাকায়, যেমন চট্টগ্রাম থেকে সিলেটে বসে আজকে আমি সেই লাক্স সাবানটি ব্যবহার করতে পারছি। শুধু ব্যবহার করার আগে শুধু আমি ব্যবহার করতে পারছি আমার বাড়িতে পৌঁছে দিয়েছে বলে নয়, তারা প্রত্যেকটি দোকানদারকে প্রণোদনা দেওয়ার মধ্য দিয়ে, প্রেরণা দেওয়ার মধ্য দিয়ে উৎসাহিত করে এই পণ্যটি বিক্রি করার জন্য বাধ্য করেছে এবং সেই পণ্যটি বিক্রি করেছে। আমরা জেনেছি কিভাবে? আমরা জেনেছি টিভিতে বিজ্ঞাপন দেখার মধ্যে, যে কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ তারা অভিনয় করেছে, আমরা সেই বিজ্ঞাপনটা দেখে লাক্স সাবানটা কিনেছি। এই যে টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন হলো, এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এক কথায় একটি শব্দে বিপণন। তার মানে বিপণন বলতে আমরা বুঝলাম সেটি একটি 4টে পয়েন্ট। একটি হচ্ছে সেটি একটি প্রক্রিয়া যা ক্রেতার নিকট হতে ভ্যালু সৃষ্টি করে, একটি প্রক্রিয়া ক্রেতার নিকট হতে ভ্যালু সৃষ্টি করে, আবার ক্রেতাকে ভ্যালু দেয় বিক্রেতার নিকট হতে। 4 নম্বর হচ্ছে একটি মুনাফাযোগ্য সম্পর্ক। এই 4টি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বিপণনের সংজ্ঞাটি দেখতে পারি। দ্বিতীয়ত আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিপণনের যুগগুলো, বিপণন বিকাশের যুগগুলো। আমরা জানি যে বিপণন আজকে একদিনে তৈরি হয়নি, একটি ইতিহাস আছে। সেই ইতিহাসটা যদি আমরা আলোকপাত করে দেখি যে 8টি যুগের মধ্য দিয়ে বিপণন ধারণাটি আমাদের সামনে এসছে। নাম্বার 1 হচ্ছে আত্মনির্ভরশীলতার যুগ, কিংবা এটাকে বলা হচ্ছে মানব সভ্যতা শুরুর দিকের প্রাচীন সভ্যতার যুগ। সেই সময় আসলে মানব সভ্যতা, মানুষ আদিম যুগে পশু শিকার, ফলমূল আহরণ, এটাকেই বলা হতো উৎপাদন। মানুষ সাধারণত নিজে ভোগ করার জন্য উৎপাদনটা করতো, অর্থাৎ ফলমূল সংগ্রহ বা পশু পাখি শিকার করত। সুতরাং এই যুগটাতে মানুষ আসলে নিজের খাবার নিজে উৎপাদন করতে বলে এটি বিপণনের প্রথম ধাপ বলে ধরে নেওয়া হয়। এক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী কোনো কেউ ছিল না। কিন্তু দ্বিতীয় যে যুগটির কথা বলা হয় সেটা হচ্ছে বিনিময় যুগ। মানুষ যখন দেখতে পেল যে তার সংগৃহীত ফলমূল কিংবা পশু পাখি শিকার করার পরে তার নিজের ব্যবহারের পরে, নিজের ভোগের পরে কিছু অতিরিক্ত থেকে যাচ্ছে, সেই অতিরিক্ত উদ্বৃত্ত, ইংলিশে বলা হয় সারপ্লাস, সেই অতিরিক্ত পণ্য বিষয়গুলোকে, বস্তুগুলোকে সে কী করবে ভেবে পেত না। তখন মানুষের যে তার মনে হলো যে আমার তো এক্সট্রা, আমি ধরে নিলাম আমি ফলমূল সংগ্রহ করেছি, আমার পাশে আরেকজন সংগ্রহ করেছে একটা পশু, তার ফলমূল খাওয়ার পরে তার ইচ্ছে হলো পশুর মাংস খেতে, এখন সে নিজে তো স্বীকার করেনি,
তখন সে বলল আমার কাছে এক্সট্রা কিছু ফলমূল আছে, আমি তোমাকে দিলাম, তোমাকে কিছু পশু মাংস দাও। এই যে বিনিময়টা শুরু হলো, এই যুগটাকে বলা হচ্ছে বিনিময় যুগ। এটি সাধারণত শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগ। এই যুগটা দীর্ঘদিন পর্যন্ত প্রচলিত ছিল। মানুষে অনেকটুকু সভ্য হয়ে আসার পরেও বিনিময়ের মধ্য দিয়ে, পণ্য বিনিময়ের মধ্য দিয়ে মানুষ তার অভাব পূরণ করত, মানুষ তার চাহিদা পূরণ করত। তৃতীয় যে যুগটা বলা হয় উৎপাদন যুগ। মানুষ যখন উৎপাদন করতে শুরু করলো, এইটার সময়কাল আসলে ধরে নেওয়া হয় এটা অনেক আধুনিক যুগে এসে এই কথাটা বলা হচ্ছে। প্রাচীন যুগ থেকে এক ধাপে বিনিময় যুগ এবং তার থেকে অনেক দিন বিনিময় যুগ চলার পরে 1850 বা 60 সালের থেকে শুরু করে 1920 সাল পর্যন্ত এই সময়টিকে বলা হয় উৎপাদন যুগ। এই সময়তে উৎপাদন অর্থাৎ মানুষ প্রাকৃতিক বা অপ্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উপযোগ সৃষ্টি করার নানান কৌশল আবিষ্কার করে ফেলেছে, নানানভাবে উৎপাদন করা শুরু করে দিয়েছে। এই উৎপাদনটা মূলত সৃষ্টি হয় 1600 সালের পর থেকে। 1600 সালের পর থেকে এই উৎপাদনের চিন্তা মানুষের মাথায় আসা শুরু করে এবং মানুষ উৎপাদন করার জন্য ভাবনা করতে শুরু করে এবং উৎপাদন করে, যার মধ্য দিয়ে মানুষের অভাব পূরণের নতুন একটি মাত্রা বিস্তার করা শুরু হয় পৃথিবীতে। মানুষ অভাব পূরণের নতুন একটি মাত্রা যোগ করে। মানুষ অভাব পূরণের জন্য নানান কৌশল আবিষ্কার করে, নানানভাবে কৃষি উৎপাদনকে প্রাধান্য দিয়ে নানান উৎপাদন করতে শুরু করে। যেমন ধান চাষ করা শুরু করে, সুন্দর করে বিল তৈরি করে তাদের ধান চাষ করে, মাছ চাষ করা শুরু করে এবং সেটাকে প্রসেস করে মানুষের খাদ্য উপযোগী পণ্য তৈরি করা শুরু করে দেয়। সুতরাং এই যুগটাকে বলা হচ্ছে চাহিদা অনুযায়ী উৎপাদন করার মধ্য দিয়ে মানুষের অভাব পূরণের যুগ। এবং চতুর্থ যে যুগটার কথা বলা হয় সেটি হচ্ছে বিক্রয় যুগ। এটি সাধারণত 1930 থেকে 1950 সাল, অর্থাৎ শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়টাকে এই শিল্প বিপ্লব পরবর্তী সময়টাকে বলা হয় বিক্রয় যুগ। অর্থাৎ ওই সময়ে ব্যাপক উৎপাদন করার সম্ভাবনা মানুষের মধ্যে তৈরি হয় এবং অতিরিক্ত উৎপাদিত পণ্য মানুষ কী করবে তখন মুদ্রার বিনিময়ে, সেটা তৎকালীন সময়ে কড়ি বা যা ছিল, মুদ্রার বিনিময়ে মানুষ বিক্রি করার সুযোগ পায় এবং বিক্রি করা শুরু করে দেয়। এই যুগটাকে বলা হয় বিক্রয় যুগ। ওই সময়ে হিসাব বিজ্ঞান, অর্থায়ন এবং নানান ধরনের বিক্রয়, নানান ধরনের প্রক্রিয়া কৌশল আবিষ্কৃত হয়। ওই সময়ে নানান প্রচারের মধ্য দিয়ে বিক্রি করার প্রথম ধাপ শুরু হয়। এই বিক্রয় যুগটা আমাদের বিপণনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি যুগ, কেননা এই বিক্রয় যুগে মানুষ বিক্রয়ের নানান কৌশল আবিষ্কার করে। যেমন তৎকালীন সময়ে রেডিওতে প্রচার করার মধ্য দিয়ে মানুষ বিক্রি করার সম্ভাবনা তৈরি হয়। পঞ্চম যে যুগটা সবচাইতে গুরুত্বপূর্ণ যুগ সেটি হচ্ছে বিপণন যুগ। অর্থাৎ বিক্রয়ের প্রসার হওয়ার পরে, বিক্রয় যখন অতিমাত্রা বৃদ্ধি পেল, মানুষ যখন প্রচার করতে শুরু করলো, তখনই বিপণন যুগ অর্থাৎ মূল যুগটি শুরু হলো। 1950 থেকে 60-এর দশকে এই সময়টাকে বলা হয় বিপণন যুগ। এই সময়ে মানুষের বিপণনের নানান প্রক্রিয়া আবিষ্কৃত হয় এবং মানুষ বিপণনের নানান কৌশল আবিষ্কার করে। মানুষ বিক্রয় কীভাবে বাড়ানো যায়, মানুষের ক্রেতার চাহিদা পূরণ কীভাবে করা যায়, বিক্রয় কীভাবে বাড়ানো যায় এবং ক্রেতার অভাব পূরণের ক্ষমতা আরও কীভাবে তৈরি করা যায়, কীভাবে আরও বেশি প্রচার করা যায়, প্রতিযোগিতা করা যায়, এই বিষয়গুলো যখন চলে আসে তখনই বলা হচ্ছে এই যুগটা হচ্ছে বিপণন যুগ, অর্থাৎ মার্কেটিংয়ের প্রথম যুগটি শুরু হলো। এই মার্কেটিং যুগটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুগ বলে ধরে নেওয়া হয় বিপণনের ক্ষেত্রে, কারণ এই যুগে এসেই বিপণন ধারণাটি মানুষের মাথায় প্রচার হলো, মার্কেটিং শব্দটি তখনই আবিষ্কৃত হলো। 6 নম্বর যে যুগটির কথা বলা হয় সেটি হচ্ছে সামাজিক বিপণনের যুগ। শুধুমাত্র বিক্রির মধ্য দিয়ে বিক্রেতারা সীমাবদ্ধ থাকেনি, বিক্রি করার পাশাপাশি মানুষ সমাজের কথা ভাবা শুরু করলো, সমাজের উপকারের কথা ভাবা শুরু করলো। এই সময়টা হচ্ছে 1970 পরবর্তী যুগ, যখন বিশ্বজুড়ে অনেক ক্রাইসিস, অনেকগুলো সংকট তৈরি হচ্ছে, তখন বিক্রয়ের পাশাপাশি বিক্রেতারা মানুষের সেবা, মানুষের ভালো করার চেষ্টা করা শুরু করলো, তখন তাকে বলা হচ্ছে সামাজিক বিপণন যুগ। 7 নম্বর হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। আমরা বইতে দেখতে পাবো তা এই যুগে এসে, অর্থাৎ 1990 সালের পরবর্তী যুগে এসে বিপণনটি নতুন একটি মাত্রা পেল। এই সময় এটিকে আধুনিক বিপণন যুগ বলা হয়। এই সময়ে এসে বিপণন নতুন মাত্রাটি হচ্ছে কি, শুধুমাত্র বিক্রি করলে হবে না, বিক্রির পাশাপাশি ক্রেতার সাথে ক্রেতার একটি স্ট্রং সম্পর্ক তৈরি করতে হবে। এই যে সম্পর্ক তৈরির ব্যাপারটা যখন আসলো, অর্থাৎ আজকে বিক্রি করে ফেললাম, ক্রেতা চলে গেল, এটা হবে না। আমরা দেখি দোকানে যে আবার আসবেন, ধন্যবাদ, আবার আসবেন কথাটা লেখা থাকে, অর্থাৎ আজকে কিনছেন এতেই শেষ নয়, আগামী দিনে আবার আসবেন। এই যে সম্পর্ক তৈরি, ভবিষ্যতের একটি নিশ্চিত সম্পর্ক তৈরি এবং ভবিষ্যতে আর বিক্রির যে প্রসেস, যে কৌশল আবিষ্কার হলো, এটাকে বলা হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, অর্থাৎ এরা অফ রিলেশনশিপ মার্কেটিং।
শেষ যে যুগের কথা বলা হয় সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ। আজকের দিন আমরা দেখছি আজকে কোয়ারেন্টাইনের যুগে, আজকে কোয়ারেন্টাইনের সময়ে যখন করোনা ভাইরাস সারা দেশে বিস্তৃতি লাভ করেছে, মানুষ আতঙ্কে আছে, তখন মানুষ ঘরে বসেই স্টে হোম, স্টে সেফ এই কথাগুলো বলছে। আজকে এসে মানুষের জিনিসের প্রয়োজন হলে দেখা যাচ্ছে স্বপ্ন বাসায় জিনিস পৌঁছে দিচ্ছে, বিভিন্ন মানে সংস্থাগুলো বাসায় জিনিস পৌঁছে দিচ্ছে। স্বপ্ন যে রিটেল সুপার শপ আছে তারা বলছে আপনি ঘরে থাকুন, আপনার পণ্য আমরা পৌঁছে দিচ্ছি। কিসের মাধ্যমে আমি অর্ডার করবো? কিসের মাধ্যমে? আমি মোবাইলে একটা ক্লিকের মাধ্যমেই অর্ডার করতে পারি। তাছাড়া আমরা জানি Amazon.com, বাংলাদেশ আছে আজকের deal.com, আমরা সবাই বিজ্ঞাপন দেখেছি Daraz.com। এই প্রত্যেকটি যে ওয়েবসাইটগুলো আছে কিংবা মোবাইল বিপণনের যে মানে প্রক্রিয়া বা ব্যবসায়ীগুলো আছে অথবা .com, তারা কি করছে? তারা অনলাইনের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এই যুগটি আধুনিক বিপণনের সর্বশেষ যুগ, বর্তমান যুগ, তাকে বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মোবাইল বিপণন যুগ। তো আমরা এর মধ্য দিয়ে জানলাম বিপণনের ইতিহাসটি, সেই আত্মনির্ভরশীলতার যুগ অর্থাৎ প্রাচীন যুগ থেকে আজকে পর্যন্ত বিপণন কোথায় এসে ঠেকেছে তা আমরা বুঝতে পারলাম। তো আমি এখন যেই বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে বিপণনের বৈশিষ্ট্যগুলো নিয়ে। আমরা জানি বিপণন বা যে কোনো বিষয় পড়তে হলে তার কয়েকটি বৈশিষ্ট্যকে আমাদের আলাদা আলাদা করে দেখতে হয়। সেই দেখার জন্য আমরা সেই দেখার মধ্য দিয়ে আমরা সেই বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারি। যদি আমরা বিপণনের বৈশিষ্ট্যের দিকে তাকাই তাহলে প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে, আমরা প্রথমেই বলেছি, ভ্যালু যোগকারী কার্যক্রম। একদিকে একটি পণ্য উৎপাদন হওয়ার পরে যেই দামে উৎপাদিত হয় তার চেয়ে একটু দামে তার পরবর্তী ধাপ অর্থাৎ পাইকারের কাছে পৌঁছায়। পাইকার তার চেয়ে আরেকটু বেশি দামে খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছায়। খুচরা ব্যবসায়ী আরেকটু বেশি দামে সেটি ভোক্তার কাছে পৌঁছায়। তো ভোক্তা সেটি ভোগ করে একটা তৃপ্তি পায়, তার চাহিদা পূরণ হয়। তার মানে ক্রেতা একটা ভ্যালু পেল, বিনিময়ে সে কী দিল? অতিরিক্ত দামটুকু দিল। সেটা আবার খুচরা ব্যবসায়ীর কাছে দিল, খুচরা ব্যবসায়ী পাইকারকে দিল, পাইকারের মাধ্যমে সেটি উৎপাদনকারীর কাছে পৌঁছে যাবে। অর্থাৎ দুটি প্রক্রিয়ার দুটি ধাপেই ওকে বিক্রেতা অর্থাৎ উৎপাদনকারী ক্রেতার জন্য ভ্যালু সৃষ্টি করলো, আবার ক্রেতাও একটা অতিরিক্ত ভ্যালু দিল কাকে? বিক্রেতাকে। এই যে ভ্যালু যোগকারী কার্যক্রম, এটি হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক প্রক্রিয়া। আমরা জানি সাধারণত বিক্রেতা যখন একটি পণ্য বিক্রি করতে চায় বা একটি পণ্য উৎপাদনকারী যখন উৎপাদন করে তখন সে চিন্তা করে ক্রেতার চাহিদা পূরণ হবে কিনা, ক্রেতাই পণ্যটি ভোগ করার মধ্য দিয়ে সন্তুষ্টি পাবে কিনা। সুতরাং এটি শুধুমাত্র একটি বিক্রয়কারী কার্যক্রম নয়, এটি একটি সামাজিক প্রক্রিয়া। সমাজের মানুষকে নিয়ে চিন্তা করার মধ্য দিয়ে এটি যখন শুরু হয়, এটি যখন সম্পাদিত হয়, তখন তাকে বলা হচ্ছে এটি সামাজিক প্রক্রিয়া। সুতরাং আমরা বলতে পারি একটি বিপণনকারী শুধুমাত্র নিজের ভালো, শুধু লাভের জন্য চিন্তা করে না, এবং সমাজের ভালো, সমাজের চাহিদা পূরণ এবং অভাব পূরণের ক্ষমতা নিয়ে চিন্তা করে, অভাব পূরণের জন্য চিন্তা করে, মানুষের প্রয়োজনকে বিবেচনায় রাখে। সুতরাং বিপণন একটি সামাজিক প্রক্রিয়া। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। আমি আগেই বলেছি বিপণন করতে হলে গবেষণা করে পণ্যের ডিজাইন করতে হয়, প্রণোদনা দিতে হয়, কর্মীদেরকে প্রেরণা দিতে হয়, বেতন দিতে হয়, চিন্তা ভাবনা করতে হয়, কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাবে তা নিয়ে চিন্তা করতে হয়, কাজ করতে হয়। এই সমস্ত কাজ যে করতে হয়, একটি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, তা প্রত্যেকটি প্রক্রিয়া আসলে একটি ব্যবস্থাপকীয় কাজ। প্রত্যেকটি ধাপেই ম্যানেজারিয়াল কাজগুলো সম্পাদিত করতে হয়। সুতরাং বিপণনকে বলা হয় একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। 4 নম্বর যে বৈশিষ্ট্য কথা বলা হচ্ছে এটি হচ্ছে অর্থনৈতিক প্রক্রিয়া। আমরা বইতে দেখব, আমরা জানি যে বিপণন বলতেই বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে ভ্যালু সৃষ্টি করার মধ্য দিয়ে একটি মুনাফাযোগ্য সম্পর্ক তৈরি করে পণ্য পৌঁছে দেওয়া বোঝায়। তার মানে এই পণ্য পৌঁছে দেওয়া মানে হচ্ছে একটি নির্দিষ্ট ভ্যালুর বিনিময়। সেটি কী ভ্যালু? সেটা হচ্ছে আর্থিক ভ্যালু, আর্থিক মূল্য। একটি প্রত্যেকটি ধাপে ধাপে একটি মূল্য সৃষ্টি হয়, অর্থাৎ মূল্যটি আর্থিক মূল্য। সুতরাং এই বিপণন প্রক্রিয়াটি পুরোটাই একটি অর্থনৈতিক প্রক্রিয়া। 5 নম্বর হচ্ছে বিনিময় প্রক্রিয়া। আমরা প্রথমেই বলেছি ভ্যালু অর্থাৎ মূল্য ক্রেতার কাছে বিক্রেতার কাছে পৌঁছাচ্ছে, বিক্রেতা আবার ক্রেতার কাছে পৌঁছাচ্ছে একটা মূল্য। এই পারস্পরিক মূল্য বিনিময়ের যে প্রক্রিয়া, ক্রেতা দিচ্ছে বিক্রেতাকে টাকা, অর্থ, আর বিক্রেতা দিচ্ছে পণ্য। এই যে বিনিময় প্রক্রিয়া, এই কারণে বলা হয় বিপণন একটি বিনিময় প্রক্রিয়া। 6 নম্বর বলা হচ্ছে ভোক্তামুখী প্রক্রিয়া। বিপণনে একটি কথা আছে, এই কথাটি আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে কনজিউমার ইজ দ্য কিং, ভোক্তাই হচ্ছে রাজা। বিপণনের ক্ষেত্রে
ভোক্তাকে রাজা হিসেবে বিবেচনা করা হয়। কেননা কারণ ভোক্তা কী ধরনের পণ্য চায়, কেমন পণ্য চায়, কিভাবে চায়, কোথায় চায়, সমস্ত কিছু বিবেচনা করার মধ্য দিয়েই একটি উৎপাদনকারী বা একজন বিক্রেতা পণ্য উৎপাদন করে। সুতরাং বিপণন পুরো প্রক্রিয়াটাই হচ্ছে আসলে একটি ভোক্তামুখী প্রক্রিয়া। 7 নম্বর প্রক্রিয়া হচ্ছে গতিশীল। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গতিশীল প্রক্রিয়া। বিপণন উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানোর যে প্রক্রিয়াটা, এটি কোনো কালেই কিন্তু থামিয়ে রাখা যায় না। এটি সবসময় গতিশীলভাবেই চলতে থাকে। কেননা আজকে যদি একজন বিক্রেতা যদি পণ্যটাকে উৎপাদন করে ফেলে রাখে, সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেটি ক্রেতার নিকট না পৌঁছানোর সম্ভাবনা থাকে। সুতরাং তাকে কন্টিনিউয়াস প্রতিনিয়ত কাজের মধ্যে থাকতে হয়, গতির মধ্যে থাকতে হয়। সুতরাং বলা হয় যে বিপণন একটি গতিশীল প্রক্রিয়া। তারপর অনুসন্ধানমূলক প্রক্রিয়া। আমরা প্রথমেই বলেছি ক্রেতা কী চায়, ক্রেতা কিভাবে চায়, কোথায় চায়, কি করতে চায়, সমস্ত বিষয় নিয়ে বিক্রেতা চিন্তা করে বলেই এটাকে বলা হয় একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া। খুঁজে বের করে ক্রেতা কী চায়, কোথায় চায়, কিভাবে একটি পণ্য ব্যবহার করতে চায়, কি করলে পণ্যটি আর আকর্ষণীয় হবে, সমস্ত কিছু অনুসন্ধান করে একটি উৎপাদনকারী একটি পণ্য তৈরি করে। সুতরাং বিপণনকে এই ধাপে এসে বলা হচ্ছে এটি একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া। 9 নম্বর হচ্ছে সমন্বিত প্রক্রিয়া। আমরা দেখতে পাই যে বিপণন শুধুমাত্র উৎপাদন মধ্যে সীমাবদ্ধ নয়, উৎপাদন করার পরে সেই উৎপাদনটাকে মোড়কীকরণ করা হয়। এটি একটি বিভাগ কাজ করে যে কীভাবে আর আকর্ষণীয় করা হবে। সেটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার হয়, তার মানে প্রচারমূলক কার্যক্রমের জন্য একটি বিভাগ থাকে। তারপর আবার সেটি পরিবহনের মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায়, সেটি একটি বিভাগ থাকে। আবার সেগুলো টাকা কীভাবে তুলছে তার একটি বিভাগ থাকে। তার মানে অনেকগুলো বিভাগকে সমন্বয় করার মধ্য দিয়ে বিপণন কাজটিকে পরিচালনা করতে হয়। সুতরাং বিপণনকে বলা হচ্ছে একটি সমন্বিত প্রক্রিয়া, অর্থাৎ ইন্টিগ্রেটেড অ্যাডজাস্টেড একটি প্রসেস। তারপর বলা হচ্ছে 10 নম্বর হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীর অবস্থান। আমরা প্রথমেই বলেছি যে উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট পৌঁছানোর যে সামাজিক প্রক্রিয়াটা, তাকে বলা হচ্ছে বিপণন। এই যে উৎপাদনকারী আর ভোক্তা, মাঝখানে কিন্তু অনেকগুলো মধ্যস্থ ব্যবসায়ী আছে যাদেরকে বলা হয়, আমরা বলেছি আমরা পাইকার বলি, খুচরা ব্যবসায়ী বলি, রিটেইলার বলি, ডিলার বলি, তারপর আমরা ওদেরকে এজেন্ট বলি। এরকম অনেকগুলো মধ্যস্থ ব্যবসায়ী আছে যারা কিনা উৎপাদনকারী থেকে পণ্য সংগ্রহ করে ভোক্তার নিকট পৌঁছে দেয়। অর্থাৎ বিপণন প্রক্রিয়ার মধ্যে মধ্যস্থ ব্যবসায়ীর অবস্থান আছে। তার মানে এটি আরেকটি বৈশিষ্ট্য হিসেবে বিপণনে যুক্ত হয়। 11 নম্বর হচ্ছে বিপণন প্রয়োগমুখী। বিপণন শুধুমাত্র তত্ত্বকথার মধ্য দিয়ে সীমাবদ্ধ নয়, তত্ত্বকথার মধ্য দিয়ে বিপণনকে বোঝানো সম্ভব নয়। বিপণনকে বোঝাতে হলে বিপণনের সমস্ত কার্যক্রমকে প্রয়োগের মধ্য দিয়ে দেখতে হয়। অর্থাৎ একজন বিক্রেতা যদি মনে করে যে এইভাবে করে ফেলবো, চিন্তা করলো, তাহলে কিন্তু হবে না। শুধু তাত্ত্বিক জ্ঞানের মধ্য দিয়ে হবে না, তাকে বাজারে অর্থাৎ বাস্তবিক মাঠে এসে তাকে প্রয়োগ করে এই বিপণন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। সর্বশেষ হচ্ছে বিপণন মুনাফামুখী। আমরা দেখেছি যে বিপণনের মধ্য দিয়ে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে একটি মুনাফাযোগ্য সম্পর্ক তৈরি হয় এবং বিক্রেতা এর মধ্য দিয়ে মুনাফা করে। মুনাফা ছাড়া বিক্রেতা কোনোভাবেই একটি পণ্য ক্রেতার নিকট তুলে দেবে না। সুতরাং বিপণনকে বলা হচ্ছে একটি মুনাফামুখী প্রক্রিয়া। আমরা আজকে এই 3টা টপিক নিয়ে আলোচনা করলাম। আমি আগামী ক্লাসে আমরা বিপণনের অন্তর্ভুক্ত কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই 3টা বিষয় আমরা আলোচনা করলাম। আমি আশা করছি এই 3টে বিষয় আমরা বাসায় পড়ব। আমি এই 3টে বিষয় হোমওয়ার্ক হিসেবে ধরে নিলাম। এই 3টে বিষয় থেকে প্রত্যেকেই চেষ্টা করবেন যে বইয়ের সাথে সম্পর্ক রেখে বিষয়গুলোকে আলোকপাত করার জন্য। ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে নতুন টপিক নিয়ে।